লঙ্কান প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি সাকিবের আনুষ্ঠানিক ক্রিকেটটাও এখানে শেষ হয়ে গেল? প্রশ্নটা উঠলো কারণ গত 6 আগস্ট দিল্লিতে একটা বহুল বিতর্কিত সংবাদ সম্মেলনে সাকিব ভার্চুয়াল গেস্ট হিসাবে অংশ নেন। এরপর রয়টার্সে একটা বেশ কড়া কড়া রাজনীতিবিদ হিসাবে ইন্টারভিউ দেন। এই দুটো পদক্ষেপের ভেতর দিয়ে তিনি তার ক্রিকেটার হিসাবে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে নিজের অবসর ঘোষণা করে ফেললেন। তাতে আর কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এর ভেতর দিয়ে তিনি কি তার ক্রিকেট জীবনেরও শেষ করে ফেললেন? মানে এই যে এতদিন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছিলেন, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে বেড়াচ্ছিলেন, এটাও কি আর আদৌ খেলতে পারবেন? এই প্রশ্নটার সম্মুখীন অবশ্যই সাকিবকে হতে হবে এবং এই প্রশ্নটাই এখন তার জন্য সবচেয়ে জলজ্বলে প্রশ্ন। কারণ তাকে যদি ফ্রাঞ্চাইজি ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হয়, সেটা ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষেই খেলতে হবে, এনওসি সাপেক্ষেই খেলতে হবে। পরিস্থিতি যা হলো, কয়েক মাস আগেও বা বলতে পারি কয়েক সপ্তাহ আগেও সাকিবের প্রতি এই রাষ্ট্রের, এই ক্ষমতাসীন দলের বা এই দেশের কিছু মানুষের একটা সহানুভূতি ছিল, একটা দৃষ্টিভঙ্গি ছিল যে সে মূলত ক্রিকেটার, রাজনীতিটা একটা পার্ট টাইম গেম তার জন্য। ফলে তাকে ক্রিকেটার হিসাবে দেখে সহানুভূতির সঙ্গে ফিরায় আনা হোক, এনে টুকটাক যা সাজাটা যা প্রাপ্য ওগুলো দিয়ে খেলানো হোক। এই যে ফ্রেমিংটা ছিল, এই ফ্রেমিংটা তো 6 আগস্ট একদম বদলে গেল। বদলে যাওয়ার ফলে যেটা হলো, এখন তো ওই দাবিটাও তৈরি হয়েছে যে সাকিবকে তাহলে বিসিবি কেন এনওসি দেবে। সাকিব একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন। খুবই স্বাভাবিক যে তাকে ওই রাজনৈতিক নেতা হিসাবে যখন দেশ দেখবে, তাকে এনওসি দেওয়ার ব্যাপারেও দেশ আপত্তি করবে। এখন তাহলে কি সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার যেরকম চাঙ্গা হয়ে উঠলো, তিনি রাজনীতিবিদই হয়ে উঠলেন, সেটা নিষিদ্ধ হোক প্রকাশ্য হোক, রাজনীতিবিদই হয়ে উঠলেন, সেটার ভিতর দিয়ে তার ক্রিকেট ক্যারিয়ার এখানে শেষ কিনা, এই আলোচনাটা আমরা করতে চাই। সাকিব রাজনৈতিক এই যে নিজের পরিবর্তনটা ঘটালেন, আমি বলি যে সাকিব আসলে সত্যি সত্যি রাজনৈতিক যে অঙ্গন, ওই অঙ্গনে পা রাখলেন বা ওই অঙ্গনে নিজেকে ডুবায় দিলেন এই 6 আগস্ট। এর আগ পর্যন্ত তার পক্ষে একটা ব্যালান্সড অবস্থা ছিল, সেটা শেষ হয়ে গেছে। যাই হোক, সেটা আমাদের বিবেচন না, আমরা যারা খেলা নিয়ে কথা বলি আমাদের বিবেচন না। আমরা এখন একটু বিবেচনা করতে চাই যে সাকিবের পক্ষে কি আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা সম্ভব? তার পক্ষে কি এখন অন্য কোনো দেশের অ্যাফিলিয়েশন নিয়ে এই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা সম্ভব? বা বিসিবি যদি এনওসি না দেয়, তার পক্ষে কি আইসিসির দ্বারস্থ হওয়া সম্ভব যে আমাকে এনওসি দিচ্ছে না? এই ব্যাপারগুলো আমরা একটু লিগ্যাল ফ্রেমের মধ্যে আলোচনা করব, কোনো রকম কোনো পলিটিক্যাল কনটেক্সট এবং পলিটিক্যাল বায়াসনেস ছাড়াই আলোচনা করব। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8 তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। যদিও বললাম পলিটিক্যাল কনটেক্সট বা পলিটিক্যাল বায়াসনেস রাখবো না, বায়াসনেসটা বাদ দিয়ে কনটেক্সট একটু বলার দরকার। দেখেন, এই 24-এর গণ অভ্যুত্থান যখন হলো, তারপরে থেকে সাকিবকে নিয়ে যেমন একটা জোরালো আপত্তি ছিল, একই সঙ্গে একটা মৃদু সহানুভূতিও ছিল। খোদ এই যে বর্তমান ক্ষমতাসীন সরকার বা এর আগে যে ইন্টারিম সরকার ছিলেন, তাদের ক্রীড়া মন্ত্রণালয়ে যারা দায়িত্বে যখন ছিলেন, তারা ওই সহানুভূতিটা প্রকাশ করছেন যে আফটার অল সে আমাদের দেশের গ্রেটেস্ট ক্রিকেটার, রাজনীতি হয়তো তার একটা পার্ট টাইম কম্পার্টমেন্ট ছিল। ওকে, ফরগেট ইট, ওকে আওয়ামী লীগার হিসাবে আমরা ভুলে যাই, ও আওয়ামী লীগকে ভুলে যাক, আমরাও ভুলে যাই, ও দেশে আসুক, ব্যবস্থা করি, টুকটাক যা মামলা টামলা হয়েছে ওগুলো ফেস করুক, তারপর জাতীয় দলের হয়ে খেলুক। এই অবস্থায় এই কথাবার্তা কিন্তু কয়েক মাস আগে পর্যন্ত ছিল। এই সরকার যখন দায়িত্ব নিল, তারপরে এই ক্রীড়ামন্ত্রী প্রকাশ্যে বলছেন বা বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন শীর্ষস্থানীয় পর্যায় থেকে বলা হয়েছে যে সাকিবের দেশে আসার পথটা সুগম করার জন্য তারা সহানুভূতির সঙ্গে দেখবেন, ব্যাপারটা ব্যাপারটা এক্সেপশন হিসাবে দেখবেন। ইভেন তার ফাইল চালাচালি হচ্ছে, এরকম খবরাখবরও আমরা পাচ্ছিলাম। উদ্দেশ্য ছিল যে তার ওই বাকিটা একটা কম্পার্টমেন্ট হিসাবে ভেবে, যে ও আওয়ামী লীগের ঘটনাচক্রে যোগ দিচ্ছিল, ওটা ফুল লাইফ না, এভাবে ভেবে তাকে ক্রিকেটার হিসাবে দেশে এনে ন্যাশনাল টিমে খেলুক বা তার সার্ভিসটা অন্য কোনোভাবে ন্যাশনাল লেভেলে কাজে লাগুক। ইনফ্যাক্ট সবাই তো তাই চায়। একটা দেশে যতই রাগ করি, যেভাবেই বলি না কেন আমরা, একটা দেশের তো গ্রেটেস্ট ক্রিকেটার, হাজার হাজার রান করছে, হাজার হাজার শত শত উইকেট নিয়েছে, ফলে তার সার্ভিসটা তো ক্রিকেটার হিসাবে অন্য ভূমিকায় বোর্ডের দরকার বা ক্রিকেটের দরকার। সেটাই সরকারের ইচ্ছা ছিল। কিন্তু 6 আগস্টের এই ঘটনাটা, যে প্রেস কনফারেন্সটা প্রায় আন্ডারগ্রাউন্ড একটা প্রেস কনফারেন্সের মতো ছিল, যেটা নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটাও আবার উত্তপ্ত হতে শুরু করছে, সেই প্রেস কনফারেন্সে সে যখন ভার্চুয়ালি হাজির হয়, সেটাকে আর কোনো ফ্রেমিং করার উপায় থাকে না। ওটা একটাই ফ্রেমিং দাঁড়ায়, হি ইজ নাও ফুল টাইম পলিটিশিয়ান।
এবং সেটা রাষ্ট্রের দৃষ্টিতে সে কিন্তু একটা নিষিদ্ধ দলের পলিটিশিয়ান। এটাকে আপনি আর 10টা পলিটিক্সের সঙ্গে কোনোভাবে মিলায় সরলীকরণ করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা বৈধ কি অবৈধ, এই নিষেধাজ্ঞা সঠিক কি বেঠিক, এসব আলোচনা খুবই অপ্রাসঙ্গিক। ব্যাপার হচ্ছে দলটা নিষিদ্ধ এবং সেই দলের হয়ে সে একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে, যেখানে তাদের হাতে গোনা 2-3 জন নেতা কথা বলার সুযোগ পাইছেন, সেখানে সে অংশ নিয়েছে। খুবই স্বাভাবিক, রাষ্ট্র আর ওইভাবে দেখতে পারে না। রাষ্ট্র দেখলেও ক্ষমতাসীন যে নেতারা আছেন তারা হয়তো ভেতরে সহানুভূতি পোষণ করলেও তারা আর এটা দেখতে পারবেন না, কারণ আইন অন্য কথা বলে, দেশের মানুষ অন্য কথা বলে। দেশের লাখো লাখো কোটি কোটি মানুষ তারা বলবে যে ভাই কি হলো, তাহলে এই যে অভ্যুত্থানের ফলে দলটা নিষিদ্ধ হলো, তাদের শীর্ষ নেতাকে আপনারা ক্রিকেটার বানাতে চাচ্ছেন? এতদিন ব্যাপারটা ছিল ক্রিকেটারকে রাজনীতিবিদ বানাতে চাচ্ছেন, এখন বলা হবে যে রাজনীতিবিদকে আপনারা ক্রিকেটার বানাতে চাচ্ছেন। ফলে তাকে দেশে ফিরানো, দেশের হয়ে খেলানো, এইসব চিন্তা এখন দিল্লির চেয়েও দূরের ব্যাপার। ওই যে কথা বলে দিল্লি দূর কি বাত, এখানে দিল্লি আক্ষরিক অর্থেই ব্যাপার হয়ে গেছে, দিল্লির চেয়েও দূরের ব্যাপার হয়ে গেছে। ওটা আর কোনো আলোচনার বিষয় নেই। এখন আলোচনার বিষয় হচ্ছে সাকিবের ক্রিকেটটাই শেষ হয়ে গেল কিনা। এখন সেটা হতে পারে যে সে জেনে শুনে ওই যে পদক্ষেপটা নেয়, আমি তো চিন্তা করি সে ভেবেই নেয়। আমার ব্যক্তিগত সবসময় একটা ধারণা থাকে যে আপনি যদি কাদায় নামেন বা সোনায় নামেন, সেটা আপনার ব্যাপার। আপনি নামার সময় আপনি নিশ্চয়ই ভেবে নামবেন। নামা বা ওঠা, ইট ইজ আপ টু ইউ। আপনি এটাকে ওঠা হিসেবে ভাবতে পারেন, আমি নামা হিসেবে ভাবতে পারি। পার্সপেক্টিভ আলাদা। ফলে আপনি নিশ্চয়ই এটা ভেবে নেবেন যে এই পদক্ষেপটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেরকম ফুল টাইম রাজনীতিবিদ হয়ে গেলাম, একটা নিষিদ্ধ দলের ফুল টাইম রাজনীতিবিদ হয়ে গেলাম, একই সঙ্গে আমি কিন্তু ফুল টাইম ক্রিকেটার থেকে একদম ছিটকে গেলাম। ক্রিকেটার আমার জীবনে থাকবে না। খুব স্বাভাবিক কনসিকোয়েন্স হচ্ছে যে এর পরে সাকিবের পক্ষে আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা সম্ভব না, কিছু বিরল বা কিছু ভয়াবহ পদক্ষেপ ছাড়া। প্রথমত হচ্ছে তাকে বোর্ডের এখন এনওসি দেওয়া খুবই কঠিন হবে, যতই সহানুভূতিশীল হোক। বোর্ডের সবাই যদি তার জিগরি দোস্ত হয়, যেটা আসলে বোর্ডের লোকজন সব সময়, এইটা আসলে বোর্ড টু বোর্ড ভ্যারি করে লাভ নাই। দেখেন, আমি একটা জিনিস বলি, সারাংশ সব সময় এটা বটম লাইন হিসাবে মাথায় রাখবেন, যে আমরা বোর্ডকে গালিগালাজ করব, বোর্ডকে খারাপ বলবো, বুলবুল ভাই, ফারুক ভাই, তামিম, পাপন ভাই, সবাইরে খারাপ বলি। খারাপ তো বলতেই হবে, খারাপ বলাটাই আমাদের ডিউটি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এরা সবসময় সিম্প্যাথিটা থাকে এদের বুকের মধ্যে। একটা সাধারণ সাংবাদিক থেকে শুরু করে আমি দেবব্রত যখন অসুস্থ হইলাম, তখন ক্রিকেট বোর্ড আমার পরিচয় ভুলে গিয়ে কিন্তু আমার পাশে এসে দাঁড়াইছে। আজকে যদি আমি বিপদে পড়ি, আমি তো গত 4-5 বছর ধরে ক্রিকেটের সঙ্গে অফিসিয়ালি নাই, তাও দেখবেন ক্রিকেট বোর্ড আসছে। কারণ ক্রিকেট বোর্ডের লোকজন বা ক্রিকেটের লোকজন বা সব জায়গার লোকজন, সব পেশাজীবীরা, আপনি যদি একজন ডাক্তার হন, আপনার দেখবেন পেশাজীবী লোকেরা, পেশাজীবী নেতারা আপনার প্রতি সহানুভূতিশীল। এটাই স্বাভাবিক। শেষ পর্যন্ত তো আমরা বাংলাদেশি মানুষ। ফলে এই বোর্ডে তার সঙ্গে শত্রুতা আছে না বন্ধুতা আছে, এগুলো মাথায় রাখেন না। সবাই সহানুভূতির সঙ্গেই দেখতে চায়, কিন্তু সেই সহানুভূতিটা আর দেখানো কঠিন হয়ে যাবে। কারণ ভেতরের খবরাখবর ইতিমধ্যে কিছু মিডিয়া রিপোর্টে দেখতেছি যে অলরেডি বোর্ডকে এনওসি দিতে নিষেধ করা হয়েছে। এখন বোর্ড তো নিজে নিজে অতখানি পা বাড়াতে পারে না যে এরকম অগ্নিগর্ভ পরিস্থিতির পরে, যেখানে সে বক্তৃতা দেওয়ার পরে তার বাড়িতে হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, কি হয়েছে আমি ডিটেল জানি না, দেখলাম পত্রিকায় যে তার হামলা টামলা হয়েছে। এর ওরকম অগ্নিগর্ভ পরিস্থিতিতে তো তাকে এনওসি দিতে পারে না বোর্ড, দিবেন না মনে হয়। যদি না দেয়, আইন অনুযায়ী আর সাকিব আপাতত কোনো স্বীকৃত ক্রিকেট খেলতে পারবে না। কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট বলেন, কোথাও লিস্টে খেলা বলেন, কোনো 100 টাইপের টুর্নামেন্ট বলেন, কিচ্ছু আর খেলতে পারবে না। এনওসি লাগবে, কারণ আইসিসির বেসিক রুল হচ্ছে আপনি এক দেশের ক্রিকেটার অন্য দেশের কোনো টুর্নামেন্টে খেলতে চাইলে, অফিসিয়াল টুর্নামেন্টে, আপনার নিজের বোর্ড থেকে একটা এনওসি লাগবে। এটাকে বলে অ্যাফিলিয়েটেড বোর্ড। এখন এনওসি নিয়ে সাকিব কি অবস্থান নিতে পারে, এইটা অত্যন্ত জটিল দুইটা অবস্থান নিতে পারে, যেটা অত্যন্ত ভয়াবহ। তার রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে এটা করতে গেলে। প্রথম যে কাজটা সে করতে পারে, আইসিসিতে চ্যালেঞ্জ করতে পারে। আইসিসি কি এনওসি বিষয়ে কোনো অবজেকশন শোনে না। এটা আইসিসির শোনার ইখতিয়ারই নাই। আইসিসির নিজের আইনই বলে যে এটা আমরা শুনবো না। কোনো ইন্ডিভিজুয়াল খেলোয়াড় এনওসি পাইছে কিনা এটা দেখার দায়িত্ব হচ্ছে ওই টুর্নামেন্ট যারা আয়োজন করছে, ওই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বা অন্য টুর্নামেন্ট যারা আয়োজন করছে তাদের। তারা চেক করবে তোমার এনওসি আছে কিনা। এনওসি ছাড়া যদি কাউকে খেলানো হয়, যদি সংশ্লিষ্ট অ্যাফিলিয়েটেড বোর্ড যদি অবজেকশন দেয়, তাহলে ওই ফ্রাঞ্চাইজি লিগেরই অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যাবে, ওটারই স্যাংশন বাতিল হয়ে যাবে। গেল একটা। তার মানে সে কোথাও খেলতে গেলে বাধ্যতামূলকভাবে ওই কর্তৃপক্ষ তার কাছে এনওসি দেখতে চাইবে। এনওসি আইসিসি চাইবে না কখনোই, কিন্তু আইসিসি জানতে চাইবে যে সব খেলোয়াড় এনওসি নিয়ে খেলতেছে তো, এইটা নিশ্চিত করতে হবে।
তাহলে আইসিসির এখানে কোনো অংশগ্রহণ নাই, এনওসি পাওয়া না পাওয়ায় সে কাউকে বলবেও না দিতে, কাউকে বলবেও না নিতে। এবার হচ্ছে বোর্ড দিবে কি না, এটা বোর্ডের ব্যাপার। এ ব্যাপারে আইসিসির কোনো ডিরেকশন নাই যে তোমার খেলোয়াড় যদি তোমার জাতীয় দলের হয়ে এককালে খেলে থাকে, তার পরিচয় এখন যাই হোক, তোমার তাকে এনওসি দিতে হবে না, এটা আইসিসি বাধ্য করে না কাউকে। তবে আইসিসি ওখানে ওই আইনটায় একটা লাইন উল্লেখ করে যে বোর্ডকে নিজেকে অভিভাবক হিসাবে ভাবতে হবে, সমস্ত দল মত ঘৃণা ব্যক্তিগত ক্রোধের উপরে উঠে অভিভাবক হিসাবে তার ক্রিকেটারদের, বৈধ যে ক্রিকেটাররা তাদের যদি কোনো দোষ ত্রুটি না থাকে, কোনো অপরাধ না থাকে, তাদের এনওসি দেওয়া উচিত উচিত। এখন বোর্ড যদি মনে করে যে না উচিত না, এক্ষেত্রে আইসিসির কোনো ডক্টরিন নাই, আইসিসির কোনো বিচার ব্যবস্থা নাই, এমনকি আইসিসির কাছে কোনো ডিসপুট রেজুলেশনের অ্যাপ্লাইও করার সুযোগ নাই। কারণ আইসিসির ওই আইনে, এনওসি বিষয়ক আইনে পরিষ্কার বলা আছে, যদি কোনো খেলোয়াড় তার বোর্ডের এনওসি বিষয়ক সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়, তাকে ওই বোর্ডেরই ডিসপুট রেজুলেশনে যেতে হবে। কারণ প্রত্যেকটা বোর্ডের একটা ডিসপুট রেজুলেশন বা অ্যাপিল কমিটি থাকে, এই অ্যাপিল কমিটিতে যেতে হবে, অন্য কোথাও যাওয়ার উপায় নেই। আইসিসিতে গিয়ে নালিশ করা যাবে না আমাকে বিসিবি এনওসি দেয় নাই, আপনি আপনার বোর্ডে যান। ওকে, বোর্ড যদি বোর্ডের ওই অ্যাপিল বিভাগ বা ডিসপুট রেজুলেশন কমিটি যদি সমাধান না দেয়, তাহলে কি করতে হবে সেটাও বলা আছে। আপনি আপনার দেশের জুডিশিয়ারিতে যাবেন, আপনি হাইকোর্টে যাবেন, এটা রেফারেন্সও আছে। কিছুদিন আগেই একজন ক্রিকেটার, সাউথ আফ্রিকান ক্রিকেটার, সে তার বোর্ড থেকে এনওসি না পেয়ে কোর্টে যেতে বাধ্য হয়েছিল, কোর্ট থেকে ডিরেকশন পেয়ে শেষ পর্যন্ত সে এনওসি পাইছে। এখন রিয়েলিটি হচ্ছে সাকিবের পক্ষে না আসা সম্ভব বিসিবির ডিসপুট রেজুলেশন কমিটির সামনে, না আসা সম্ভব কোর্টে, মানে বাংলাদেশের জুডিশিয়ারিতে। জুডিশিয়ারিতে সে আসা যদি সম্ভবই হতো, তার নামে এতগুলো মামলা আছে, এগুলোতে তো সে আসতোই। কারণ আমি জানি না, এমন হতে পারে যে সে এই উপলক্ষে সবগুলো মিলায় কোর্টের সামনে এসে হাজির হলো। সেটা হলে তো কল্পনাতীত একটা দৃশ্য, তখন আবার নতুন করে বলবো। কিন্তু আপাত দৃষ্টে মনে হচ্ছে যে এই দুটোর কোনো সুযোগ তার নেওয়ার সুযোগ নাই, মানে বোর্ডের ডিসপুট রেজুলেশন কমিটিতে যাওয়া অথবা জুডিশিয়ারিতে যাওয়া। তাহলে তার কি সুযোগ আছে? একটা খুব ভয়ঙ্কর সুযোগ আছে। এই সুযোগটা সে নিলে তার রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। সেটা কি? সে এই যে তাকে এনওসি দেওয়া হচ্ছে না, তার বাড়িতে হামলা হয়েছে, অমুক তমুক, এগুলো মিলায় সে আইসিসির কাছে একটা অ্যাপ্লিকেশন করতে পারে যে আমার মামলাটা ডিসপুট রেজুলেশন কমিটিতে পাঠানো হোক, এই কারণে যে আমি রাজনৈতিক বৈষম্যের শিকার বলে আমার দেশে আমার ক্রিকেটার হিসাবে আমারে আক্রমণ করা হচ্ছে। এটা ভয়ঙ্কর অভিযোগ। যদি এই অভিযোগ সে করে আর আইসিসি এই অভিযোগ যদি গ্রহণ করে, এরকম আশঙ্কা জেনেই আমি বলতেছি যে এই যদি এটা করে, তাহলে মামলাটা হবে কিন্তু বিসিবি ভার্সেস এই কমপ্লায়েন্সের, যে তোমরা কি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে পারতেছো? তোমাদের একজন খেলোয়াড় রাজনীতিবিদ বলে তাকে কি তোমরা আসলেই এনওসি দাও নাই? তার বাড়ি ঘরে হামলা হয়েছে, এটা কি এটারে সমর্থন করে? এগুলা মিলায় যদি এটা আইসিসিতে প্রুভ করে যে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজনৈতিক মোটিভেশন দিয়ে চলতেছে, তাহলে আবার এটা একটা বিপদের ব্যাপার হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরেই স্যাংশন জারি হতে পারে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে তোমরা রাজনৈতিক উদ্দেশ্য মোটিভেটেড। এখন এই মামলায় যদি সাকিব যায়, তাহলে সাকিবের রাজনৈতিক ক্যারিয়ারও যদি সে মানে শেষ পর্যন্ত উইনার উইনার একটা ভাব হয়, উইনার তো সরাসরি হবে না, বোর্ড নিষিদ্ধ হলে কি হবে? আবার বোর্ড নির্বাচনের ডেট দিবে, অমুক করবে, তমুক করবে, তাতে কি সাকিবের এনওসি ফিরে আসবে? কখনো না। সাকিবের বিপক্ষে অনায়াসে নতুন করে বোর্ড নির্বাচিত হয়ে তারা একটা পুরনো কোনো খেলোয়াড়ি মামলা টামলা তুলে এনে বলতে পারে এই কারণে সাকিবরে আমরা এনওসি দিব না, বা এই বোর্ডও সেটা করতে পারে যে না, রাজনৈতিক কারণে না, আমরা এই ডিসিপ্লিনারি কারণে বা সে ক্রিকেটীয় এই কারণে আমরা তাকে এনওসি দিব না। সেটা করতেই পারে। এগুলো করে এনওসি ফেরত পাওয়ার কোনো উপায় নেই, বড় জোর প্রতিশোধ নেওয়া যেতে পারে। আর সেই প্রতিশোধ যদি সে নিতে চায়, সে রাজনৈতিকভাবেও আরো ক্ষতিগ্রস্ত হবে। কারণ এটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের ক্রিকেট যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যে বিপুল মানুষ ক্ষুব্ধ হবে, বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হলে কিন্তু ওই ৫-৭ কোটি মানুষ ক্ষুব্ধ হবে না। বাংলাদেশের ক্রিকেট যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ক্ষুব্ধ হবে দেশের প্রায় শতভাগ মানুষ। এবং সেই শতভাগের মধ্যে আপনার যদি ১ ভাগ লোক আপনার সমর্থক থেকে থাকে বলে আপনি মনে করেন, তারাও কিন্তু ওই শতভাগের মধ্যে পড়তেছে। ফলে আপনার রাজনীতিটাও শেষ হবে। আপনি এখানে নিজের নাক কাটা না, নিজের রীতিমতো মুন্ডু কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে হবে। ওকে, এইটা একটা পর্ব গেল। আরেকটা উপায় আছে অ্যাফিলিয়েশন চেঞ্জ করা, যে অন্য কোনো বোর্ডের এনওসি নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা। অ্যাফিলিয়েশন চেঞ্জ করা খুব গোলমেলে ব্যাপার। আইসিসি তো ফিফার মতো স্পষ্ট আইন করে না, এটা নিয়েই অনেক বিভ্রান্তি হয়। অ্যাফিলিয়েশন চেঞ্জের ব্যাপারে না আইসিসির কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নাই।
যে এই হলে আপনি অন্য কোনো বোর্ডের অ্যাফিলিয়েটেড মেম্বার হিসাবে এনওসি পাইতে পারেন। এক এক বোর্ড ব্যাপারটা এক একভাবে দেখে, তবে টেস্ট প্লেইং নেশনগুলো নিজেদের কারণেই বেশ শক্তপোক্ত কমপ্লায়েন্স কিছু রুল করে রাখছে। যেমন ইসিবির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তোমার ইংল্যান্ডের ডোমেস্টিকের পার্ট হইতে হবে বেশ কিছুদিন ধরে। একটা ওদের টাইম পিরিয়ড আছে, যে এই সময় ধরে তুমি আমাদের রেগুলার খেলতেছো, আমাদের এখানে এটা দেখাতে হবে। 2 নাম্বার হচ্ছে তুমি সর্বশেষ যে বোর্ডে ছিলা সেই বোর্ড থেকে একটা এনওসি আসতে হবে, আবারও সেই এনওসি, যে এই লোকটি আপনার বোর্ডের অ্যাফিলিয়েটেড হয়ে খেললে আমাদের আপত্তি নেই। মানে এ কায়দায় আগাইলে সে টেস্ট প্লেইং কোনো ন্যাশনের এনওসি পাবে না। নন টেস্ট প্লেইং কিছু ন্যাশন যেমন ইউএই, জার্মানি, ইতালি এগুলা বিবেচনা করলেও করতে পারে। তবে যদি অ্যাফিলিয়েশন দিয়ে দেয় এবং এনওসি দিয়ে দেয়, বিসিবি অনায়াসে তার ওই অধিকার আছে আইসিসি টেবিলে গিয়ে ডিসপুট দেওয়া, যে সে আমার দেশে এই কারণে নিষিদ্ধ। ওই যে বললাম যে নিষেধাজ্ঞা একটা দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে এই কারণে আমার দেশে নিষিদ্ধ। আইসিসির আইন অনুযায়ী একটি সদস্য রাষ্ট্র যদি কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ করে বা তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা বাকি সব রাষ্ট্র মানতে বাধ্য। ফলে যদি আইনে পারমিটও করে, তাকে অন্য কোনো দেশ এরকম হুট করে অ্যাফিলিয়েটেড করতে পারে না। আর কি উপায় থাকে? আর একটা উপায় থাকে, নাগরিকত্ব বদলানো। যদি তার কাছে ভিন্ন কোনো দেশের পাসপোর্ট থাকে, ইউএস, কানাডা, জার্মানি, ইতালি কোনো দেশের পাসপোর্ট থাকে, তাহলে সে তাদের অ্যাফিলিয়েশন পেতে পারে। এটা ওই বোর্ডের উপরে নির্ভর করে, সেখানে আর বিসিবির আপত্তি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। না, সে তো আর সিটিজেনই নাই। সে নতুন সিটিজেনশিপ অনুযায়ী, যেটা আমির করছে কদিন আগে, আমির এখন ইংলিশ ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডে ক্রিকেট খেলতেছে। অনেকে আশা করতেছেন যে সে হয়তো ইংলিশ ক্রিকেটার হিসাবে সামনের সিজনে আইপিএলেও নিলামে উঠে যেতে পারে, যে সেটা অ্যানাদার কেস। কিন্তু সে কোনো নতুন দেশের নাগরিকত্ব যদি প্রুভ করতে পারে যে আমার কাছে একটা ইউএস পাসপোর্ট আছে, আমার কাছে একটা কানাডিয়ান পাসপোর্ট আছে, বা আমার কাছে একটা পর্তুগিজ পাসপোর্ট আছে, এইসব দেশের হয়ে সে অনায়াসে অ্যাফিলিয়েশন দাবি করতে পারে। এমনকি 3 বছরের কুলিং পিরিয়ড শেষ হলে সে সব দেশের ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটও খেলতে পারে। এখন শুধু ফুল মেম্বার থেকে অ্যাসোসিয়েট, এগুলোতে 3 বছর লাগে। অ্যাসোসিয়েট থেকে ফুল মেম্বারে আসতে সময় লাগে না। আপনি কালকে অ্যাসোসিয়েটের হয়ে খেলছেন, আপনার যদি পাসপোর্ট থাকে আপনি পরদিন ফুল মেম্বারের হয়ে খেলতে পারবেন, এখানে কোনো বাধা নেই। কিন্তু বাকি সব ট্রান্সফারে 3 বছরের কুলিং পিরিয়ড লাগে। তো সাকিব অলরেডি তো 2 বছর হয়ে গেল, তাই না? 24-এ খেলছে, 24, 25, 26, হ্যাঁ 2 বছর তো হয়ে গেল। সাকিব এখন চাইলে যদি তার পাসপোর্ট থেকে থাকে, আমরা তো জানি না তার পাসপোর্ট আছে কিনা, সে এখন অ্যাফিলিয়েশন পেলে নতুন দেশের হয়ে খেলতেও পারে। এখন এটা হলেও কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, বা রাজনৈতিক ক্যারিয়ার ভয়ানকভাবে শুধু ক্ষতিগ্রস্ত হবে না, শেষ হয়ে যাবে। কারণ এই জিনিসটা ধরেন তার তো প্রত্যাশা যে একদিন সে আবার দেশে ফিরবে, রাজনীতি করবে, ক্রিকেট খেলুক বা না খেলুক। তাদের জায়গা থেকে তাদের তো দৃষ্টিভঙ্গিটা তো এরকম যে একদিন আমরা দেশে ফিরবো, রাজনীতি করব, ভোটের রাজনীতি করব। তো সেটা যদি স্বপ্ন হয় ভোটের রাজনীতিতে, এটা কিন্তু ভয়ানক একটা ডিমেরিট সিল মেরে রাখবে, যে তুমি তোমার স্বার্থের কারণে বিদেশি পাসপোর্ট বাইর করছিলা, বার করে তুমি অন্য দেশের হয়ে খেলছো, তুমি জাতীয়তা শুধু বদলাও নাই। আমাদের দেশের মানুষের সেন্টিমেন্টটা হচ্ছে এরকম, এটা অবশ্যই অত্যন্ত যৌক্তিক সেন্টিমেন্ট, যে তুমি অন্য আরেকটা দেশের পাসপোর্ট তোমার পকেটে থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্য একটা দেশের প্রতিনিধিত্ব করছো, আবার এসে বলতেছো তুমি আমার রাজনৈতিক প্রতিনিধি হতে চাও, এটা তো এত সোজা না। এখন আমার দেশের অনেক মানুষই ভিন্ন দেশের হয়ে খেলে বা ভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করে, তাদেরকে আমরা 2 দিন পরে আবার আমার রাজনৈতিক নেতা হিসেবে মানবো? ব্যাপারটা এত সহজ হবে না। ফলে সাকিব আসলে এমন একটা ট্রানজিশনে পড়ে গেলেন যে তাকে আসলে হয় রাজনীতি, না হয় রাজনীতি করতে হবে। তার আর ওই ক্রিকেটটাই মূল, রাজনীতিটা পার্ট টাইম, ওই যে হচ্ছে পরিচয়টা ছিল, ওই যে ভাবমূর্তিটা তৈরির চেষ্টা ছিল যে আসলে সাকিব একজন ক্রিকেটার, রাজনীতিটা হঠাৎ করে ফেলছে, ওটা আর নাই। এখন সাকিব এটা যদি বুঝে শুনেই করেন, ঠিক আছে, সাকিব সিদ্ধান্ত নেবেন যে না, আমি রাজনীতিটা বুঝে শুনেই করতে চাই, ওটাই আমার মূল পরিচয়। তবে আর ওই এদিক ওদিক করা, মানে সাঁকোর মাঝখানে দাঁড়ায় থাকার সুযোগ তার সামনে রইল না। 6 আগস্ট তিনি কার্যত ওটা মুছে দিয়েছেন। এখন বিসিবি যদি সত্যিই ওই সিস্টেমে যায়, এনওসি উইথড্র করে, তাহলে তার ক্রিকেট খেলার স্বপ্নটা বাদ দিয়ে এখন ফুল টাইমে প্রেস কনফারেন্স করে বেড়াতে হবে বা এগুলো করতে হবে। যাই হোক, তার জন্য শুভকামনা থাকলো, আমি প্রতিটা মানুষের জন্য শুভকামনা জানাই। আবার এইটার জন্য কেউ আক্রমণ করেন না যে সাকিবরে কেন শুভকামনা জানালেন, আমি প্রতিটা মানুষের শুভকামনা জানাই। এই যে যার জীবন চুজ করে নেয়, দেখেন আমি যে জীবন চুজ করে নিব, এটা আমিই চুজ করে নেব, যা ফল আসবে আমাকেই ভোগ করতে হবে।
ফলে সাকিব আমাদের জন্য কি ছিলেন এটা আমরা জানি। সাকিবও নিশ্চয়ই কিছুটা বোঝেন যে এই দেশটায় এত বড় অ্যাথলেট এর আগে জন্মায় নাই। কিন্তু সাকিব তো খুব অবহেলা ভরে সেটাকে বুঝলাম যে অগ্রাহ্য করলেন, যে তিনি ওই পরিচয়টাকে আর শীর্ষ পরিচয় হিসেবে দেখাতে চান না। যতই রয়টার্সের ইন্টারভিউতে বলুক যে আমি চাই দেশে গিয়ে মামলা ফেস করতে, দেশের হয়ে ২৭ ক্রিকেট খেলতে, অমুক তমুক, এটা যে ছেলে মানুষিক কথাবার্তা, এগুলো যে তিনি বোঝেন যে এগুলো আর প্র্যাকটিক্যাল নাই তার এই মুভের পরে, এটুকু বোঝা তিনি বোঝেন। ফলে তিনি আসলে আমাদের এই ইয়েটারে আমরা যে তাকে যত বড় সিংহাসনে রাখি, তার যে ক্রিকেটীয় পারফরমেন্স সেটার কারণেই রাখি, সেইটাকে তিনি গুরুত্ব দিলেন না। ওকে, দিলেন না, এটা তার ব্যাপার। আমরা ওই পারফরমেন্সটাকে মনে রাখবো। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে যত সুখ, দুঃখ, স্মৃতি সে উপহার দিচ্ছে ক্রিকেট মাঠে, ক্রিকেট মাঠের আশেপাশে ক্রিকেটীয় যত কিছু করছে, এটা আমার কাছ থেকে, কারো কাছ থেকে কেউ ইরেজ করতে পারবে না। কিন্তু ওই ওনারশিপটা থাকলো না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের ক্রিকেটটার দিনটা শুভ হোক।